ডিপোজিট ব্যাংকিং বা কমার্শিয়াল ব্যাংকিং এর ডিজাইনটা হলো গিয়ে লং টার্ম প্রজেক্ট ফাইন্যান্সিং এর ডিজাইন। কমার্শিয়াল ব্যাংকের ডিজাইনটা হলো গিয়ে শর্টে বড় করব, শর্টে আমি লেন্ডিং করব। ক্যাপিটাল মার্কেটও আমাদের বোথ ইকুইটি অ্যান্ড ডেট মার্কেট, আমরা বিভিন্ন সময় আমাদের ইন্ডেক্স উঠছে নামছে, আমরা যে ক্যাপিটাল মার্কেটে যাই, ক্যাপিটাল মার্কেটে যে শেয়ার, তাহলে যে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করবে ওইটা যদি রিলায়েবল রিপোর্টিং না হয় এবং এটাতে অ্যাকাউন্টেবল একটা ফ্রেমওয়ার্ক না থাকে, তাহলে তো এখানে ফলস রিপোর্ট হবে। টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকের পর্বটিকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের গতানুগতিক যে বাজার বিশ্লেষণ তার বাইরে গিয়ে আজকে আমাদের অতিথি বাংলাদেশের সাবেক অর্থ সচিব, সাবেক অডিটর জেনারেল, বর্তমানে সোনালী ব্যাংক পিএলসির বোর্ড চেয়ারম্যান জনাব মুসলিম চৌধুরী। আমরা তার কাছ থেকে আসলে অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এই সম্পর্কে শুনবো। সরকার আসলে পুঁজিবাজারকে কিভাবে দেখে, তিনি আসলে এগুলো খুব ক্লোজলি মনিটর করেছেন। তিনি হি ওয়াজ পার্ট অফ দিস। আমরা তার কাছ থেকে শুনবো কি পরিবর্তন তিনি এক্সপেক্ট করছেন আগামী যে অর্থনীতি আর্থিক ব্যবস্থা, এগুলো তার কাছ থেকে আমরা শুনবো। স্যার, স্বাগতম। ধন্যবাদ। স্যার, আপনি দীর্ঘ একটা সময় খুব কাছ থেকেই দেখেছেন সরকার কিভাবে পলিসিগুলো বানায়, নিজে নেতৃত্ব দিয়েছেন সরকারি হিসাব নিকেশের, বেসরকারি খাতের যে আপনার অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস, অডিটিং, সব কিছু সম্পর্কেই আপনি কতটা সন্তুষ্ট যে আমাদের প্রতিবেশী দেশগুলো যতটা এগিয়েছে তার তুলনায় আমরা কতটা পিছিয়ে আছি? আপনার মূল্যায়ন শুনবো আমরা। এখানে দুটো বিষয় আপনি বললেন, একটা হলো কর্পোরেট ওয়ার্ল্ডের অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হলো গিয়ে গভর্নমেন্টের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কথা বলবেন। তো ওভার দি ইয়ার্স আমরা বিট বাই বিট তো এগিয়েছি, তবে অনেক কম্পারেটিভ নোট যদি আমরা নেইবারিং কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করি, আমাদের অনেক সময় আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে যেমন অনেক কিছু প্রবলেম ছিল, আবার ওগুলো মেনিং করতে গিয়ে অনেক সময় আমরা প্রফেশনালি হয়তো হ্যান্ডেল করি নাই। তো আপনারা জানেন যে একটা চেঞ্জ ওভারের পরে এখন অনেক জায়গায় অনেক রকমের চেঞ্জ আসছে। তো এটা স্বীকার করতেই হবে, কোনো কোনো জায়গায় কম্পিটেন্ট পিপলরা হয়তো বাই ডিজাইন না হলেও সামহাও হয়ে আসছে, আবার অনেক সময় যেটা এক্সপেক্ট করা গেছে এভাবে আসেনি। এটা আমরা ব্যাংকিংয়ে বলি, সেন্ট্রাল ব্যাংকে বলি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বলি, ইভেন গভর্নমেন্টের মধ্যেও অনেক জায়গায় অনেক সময় হয়নি। তো হ্যাভিং সেড দ্যাট, ডেফিনেটলি একটা কান্ট্রি ওভার দি ইয়ার্স এক জায়গায় তো আর স্ট্যাটিক থাকে না, সব জায়গায় আমরা এগিয়েছি, কিন্তু অনেক সময় অ্যাক্সিলারেশন প্রসেসটা হয়তো যতটুকু হওয়ার কথা অতটুকু হয়নি। এবং নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে স্পেশালি আমরা ইন্ডিয়ার কনটেক্সটও যদি বলি, ওখানে লং টার্মে একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে তাদের অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কটা কিছু টিটবিট এদিক ওদিক হলেও তারা মোটামুটি এটা কনসিস্টেন্টলি কন্টিনিউ করেছে। আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রেজিম চেঞ্জ হয়েছে। তো সব কিছু মিলে আমি বলবো যে এক্সপেক্টেড যেটা লেভেলের অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক থাকার কথা, এটা আমাদের হয়নি বিভিন্ন কারণে, যেটা বললাম। এখন আফটার দিস চেঞ্জ, এখন আমরা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে আছি। ইন্টারিম গভর্নমেন্টেরও তো আমরা জানি যে এটা তাদের তো এটা তারা লং টার্ম কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিতে পারবে না। তারা এখন কিছুটা রিফর্ম যেমন আছে, সাথে সাথে তাদের ফিউচারে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সাথে কাজে হ্যান্ড ওভার করার ইস্যু আছে বলে সব দিক মিলেও এখানে একটা আনসার্টিনিটি তো আছেই। তো আমার লং এক্সপিরিয়েন্স থেকে আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, একসময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ছিল না, তৈরি হয়েছে আমাদের। আমি ক্যাপিটাল মার্কেটের কথা বলছি। সিডিবিএল, যে ডিজিটালি আপনার শেয়ারগুলো মেনটেন করা, ডিম্যাট শেয়ার মেনটেন করার জন্য এটা হয়েছে। তারপরে মিউচুয়াল ফান্ড সিস্টেমগুলো আসছে, অনেকগুলো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি হয়েছে। এর মধ্যে আবার বেশি লাইসেন্স দিতে গিয়ে অনেক সময় রাইট কোয়ালিটির ফিট অ্যান্ড প্রপার প্রফেশনালদের হাতের বাইরে গিয়েও কিছুটা ক্রুকদের হাতেও পড়েছে। তো যার কারণে একটা মিক্সড সিচুয়েশন টোটাল ব্যাংকিং সেক্টর বলি, টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টর সো টু সে ইনক্লুডিং ক্যাপিটাল মার্কেট, এটা মিক্সড একটা ইয়ে আছে আর কি। স্যার, ব্যাংকিং সেক্টর আপনি তো এখন সোনালী ব্যাংক লিড দিচ্ছেন, তুলনামূলক সোনালী ব্যাংক ভালো হেলথ আমরা শুনতে পাই।
যে আসলে কি দেখছেন আসলে, বা এখান থেকে উত্তরণের জন্য কি হতে পারে? ওভারঅল ব্যাংকিং সেক্টর আপনার এগুলো আমার মনে হয় আমার নতুন করে বলার কিছু নাই, কারণ বিভিন্ন সময় আমাদের এই যে ডিফল্ট লোনের যে ক্লাসিফাইড লোন, মানি প্লান্ডার হয়েছে, অনেক সময় মানি লন্ডারিং হয়েছে, অনেক সময় বিগ চাঙ্ক অফ মানি ইনক্লুডিং ন্যাশনালাইজ কিছু ব্যাংক থেকেও বের হয়ে গেছে টাকা, যেগুলো প্রজেক্টে ইনভেস্ট হয়নি, এবং প্রজেক্ট কোনো জায়গায় প্রজেক্টের ওভারভ্যালুড প্রজেক্টে ওভারভ্যালুয়েশন ধরে লোনগুলো দেওয়া হয়েছে, আবার অনেক সময় ফলস প্রজেক্টের এগেনস্টও টাকা চলে গেছে। তো সব দিক মিলে একটা ফাইন্যান্সিয়াল সেক্টরতে এখন টোটাল একটা ডেন্ট পড়েছে টোটাল তার। এখন লাকিলি আমাদের বাংলাদেশ ব্যাংকের নিউ গভর্নর আসার পরে উনি কিছু ওনারা টোটাল ব্যাংকিং সেক্টরের মধ্যে বিভিন্ন বোর্ডগুলোকে রিকনস্ট্রাক্ট করে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা বাড়িয়ে, যেগুলো অলরেডি হিসেবে আইডেন্টিফাইড হয়েছে যে সমস্ত ব্যাংকগুলো, ওইগুলোকে। আর ন্যাশনালাইজ ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের একটা ইস্যু আছে, আপনারা জানেন। তো সোনালী ব্যাংক সামহাও এই আগে একটা হলমার্ক ইস্যু টিস্যু ছিল, পরবর্তীতে যে লাস্ট কয়েক বছরের মধ্যে তেমন একটা বড় একটা মিসেপ মিসেপ হয়নি বলে সোনালী ব্যাংক এইবারও মোটামুটি একটা ফেয়ার প্রফিট করেছে, অপারেশনাল প্রফিট ভালোই করেছে। যদিও বা প্রভিশন চার্জ করার পরে হয়তো নেট প্রফিট থাকবে না, কিন্তু তারপরে একটা অনেক কম্পারেটিভলি ভালো করেছে, এটা বলা যেতে পারে। স্যার, বেসরকারি খাতে যে আমাদের যে কর্পোরেট অডিটগুলো হয়, যে স্ট্যাচুটরি অডিট বা তাদের অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস, এটা সম্পর্কে আসলে অনেক দিনের অভিযোগ, যেটা একসময় তো ছিল যে স্টেট 2-3টা অ্যাকাউন্টস বানিয়ে দিত, যেটা এখন এই যে ডিবিএস বা এই যে এফআরসি অনেকটাই টাইটেন করে এনেছে স্কোপগুলো। এখন পর্যন্ত ইমপ্রুভমেন্ট আপনি কতটা দেখছেন? আচ্ছা, আমি প্রথমে বলি যে এক সময় ছিল এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা আমাদের অ্যাকাউন্ট মানে অ্যানুয়াল যে অ্যাকাউন্টস তৈরি হয়, এখন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের যে স্ট্যান্ডার্ডগুলো, এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু আমাদের বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয়, তো এইটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বা এখন বর্তমানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস বলে। আইএস আছে কিছু, মূলত এখন এই আইএফআরএস। তো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইএফআরএসগুলো বাংলাদেশের জন্য অ্যাডপ্ট করতো, তারাই বডি ছিল, এবং এই আইএফআরএস ফলো করাটা করছে কি করছে না, এটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টই ফলো করতো। আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইনস্টিটিউট বলতে একটা চার্টার্ড অ্যাকাউন্টিং ইনস্টিটিউট আছে, একটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনস্টিটিউট আছে। তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের রেগুলেটরি কাজটা আইসিএবি করত। পরবর্তী পর্যায়ে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসকে ফলো করতে গিয়ে দেখা গেল যে আইসিএবির যেহেতু মেম্বাররা তারাই ফার্ম দেয়, তারাই অডিট করে, এবং তারা আবার আইসিএবিতে কাউন্সিলে থাকে, তাদের মধ্যে থেকে কেউ কেউ। এই কারণে এটা 2015-র দিকে এটা আমরা তখন আই ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ ইন দিস প্রসেস অলসো, যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রেসক্রিপশন ছিল, তখন এই রেগুলেটরি ফাংশনটাকে সেপারেট করার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তৈরি করা হয়, একটা ল করা হয়। প্রথমে অর্ডিন্যান্স ছিল, পরে এটা অ্যাক্টে কনভার্ট করা হয়। এ হলো কি ইতিহাস, হলো কি রেগুলেটরি ফাংশনটা আইসিএবি থেকে সরিয়ে এফআরসিকে দেওয়া হয়, এবং উইথ দ্য অবজেক্টিভ দ্যাট একটা ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি প্রতিষ্ঠান হবে। তারা ফার্মের অ্যাকাউন্টিং প্র্যাকটিস যেমন দেখবে, প্রফেশনাল বডিগুলার তাদের প্রফেশনাল প্র্যাকটিসগুলো দেখবে, অ্যাকাউন্টেবিলিটিগুলো দেখবে, তাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কগুলো ঠিক আছে কিনা, ইনক্লুডিং আইসিএমএবি অলসো। তো এবং ইন্ডিভিজুয়াল ফার্মগুলোর অডিট প্র্যাকটিসগুলো তারা ফলো করবে। তবে এইখানে একটা বিষয় বলা দরকার যে আইসিএবি শুধু যে প্রফেশনাল ডিগ্রি অ্যাওয়ার্ড করে তা না, আইসিএমএবিও প্রফেশনাল ডিগ্রি অ্যাওয়ার্ড করে তা না, তারা কিন্তু তাদের মেম্বারদের ডিসিপ্লিনারি ইস্যুগুলো তারা হ্যান্ডেল করে, তারা তাদের প্র্যাকটিসগুলো রিভিউ করে তাদের ইন্টারনালি। এই অর্থে আইসিএবি আইসিএমএবি তারা নিজেই কিন্তু সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন। তারা মেম্বারদের মেম্বারশিপ যেমন নেয়, তারা প্র্যাকটিসের
মেম্বাররা যেমন তাদের কাউন্সিলে থাকে, তারা আবার রেগুলেটও করে। তো এইখানে যেটা ইয়ে হলো, এফআরসি হয়ে গেছে অনেকটা সুপার রেগুলেটর। হ্যাঁ, সুপার রেগুলেটর। কিন্তু অনেক সময় এগুলো আমরা মানে এটাকে প্র্যাকটিসে কিন্তু ওইভাবে স্ট্রাকচার করি না। যেমন এফআরসিও খেয়াল রাখতে হবে যে ওদের সেলফ রেগুলেটরি যাদের অথরিটি আছে ওইটাকে এনকারেজ করা, ওইটা না করে হয়তো দেখা গেল নিজেই সরাসরি গিয়ে ইনভলভ হয়ে যাওয়া। তো এগুলোর থেকে সরে আসতে হবে। এগুলো একেবারেই টোটালি করছে তা না, তারপরেও কিছুটা প্র্যাকটিস আমিও দেখতে পাচ্ছি। তো এই জন্য তাদের মধ্যে একটা আইসিএবি এবং আইসিএমবির সাথে এফআরসির একটা মানে কোঅপারেটিভ একটা ইয়ে থাকতে হবে, যাতে মিউচুয়াল রেসপেক্টটা থাকে। সুপার রেগুলেটরি সরকার এফআরসির স্ট্রেনথেনিং এর ব্যাপারে কতটা সিরিয়াস বলে আপনার মনে হচ্ছে? আমরা দেখছি যে চেয়ারম্যান নিয়োগ অন্যান্য জায়গায় হচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে যে না হলেও চলবে না। এটার ব্যাপারে আমার একটু আই মাস্ট মানে এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট দ্যাট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলি বা অ্যান্টি কারাপশন কমিশন বলি, এগুলোর যেমন একটা পাবলিক ডিমান্ডটা এত হাই এবং এটার সাথে সেন্সিটিভিটি আছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আইডিয়াটা তো এটা আমাদের এই আমাদের মতো দেশে একটু নিউ আইডিয়া, এবং এটার ইমপ্লিকেশনটা অনেক সময় মানে গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে খুব একটা ওই অ্যান্টি কারাপশন কমিশন বা হিউম্যান রাইট কমিশনের মতো এরকম করে এটা ইয়ে পায় না। পাবলিক ডিমান্ড, হ্যাঁ। যদিও বা পাবলিক ইম্প্যাক্ট কিন্তু প্রচুর, কারণ ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্রপার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সো ইনভেস্টার ডাজন্ট গেট দি ট্রান্সপারেন্ট ইনফরমেশন। যে আমরা যে ক্যাপিটাল মার্কেটে যাই, ক্যাপিটাল মার্কেটে যে শেয়ার, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করবে, ওইটা যদি রিলায়েবল রিপোর্টিং না হয় এবং এটাতে অ্যাকাউন্টেবল একটা ফ্রেমওয়ার্ক না থাকে, তাহলে তো এখানে ফলস রিপোর্ট হবে। এবং এই ফলস রিপোর্টের ভিত্তি করেই তো অনেক সময় অ্যানালাইসিস করে ইনভেস্টাররা ইনভেস্ট করবে এবং রাইট শেয়ারে না করে রং শেয়ারে করবে। তো এই কারণে এটার কিন্তু ইমপ্লিকেশন ইজ হিউজ ইন টার্মস অফ রেভিনিউ আর্নিং অলসো। গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ তো এই ইয়ের উপর নির্ভর, ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপর নির্ভর করে। তো সব দিক মিলে আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আমি মনে করি এই কাউন্সিলের ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্স ইজ অনেক 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 ইয়ে আমাদের ইকোনমির জন্য, গভর্নমেন্টের রেভিনিউর জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য। কারণ ইউ নো দ্যাট কর্পোরেট ওয়ার্ল্ডে একটা লিমিটেড কোম্পানি মানে কি যে ইটস রান বাই সাম ম্যানেজমেন্ট বাট ওনারশিপ ইজ ডিসপার্সড। কাজে ওনাররা তো জানতে পারবে এই সমস্ত টুল দিয়েই, একটা অডিটের মাধ্যমে। তো এটার জন্যই আমাদের এফআরসির গুরুত্ব অনেক বেশি। এফআরসির কম্পোজিশনের কথা যদি বলেন, এফআরসির চেয়ারম্যানটা আমি মনে করি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, যাতে সে ওনার তো চেঞ্জ ম্যানেজমেন্ট করা এবং কনফিডেন্স বিল্ডিং, কোঅপারেটিভ ইয়ে, এই জন্য আমি মনে করি একটা উইথে মানে একটা পার্সোনালিটি সম্পন্ন মানুষ। ইন্ডাস্ট্রি থেকে কেউ যদি আই মিন ইন্ডাস্ট্রির প্রবলেম ডেফিনেটলি বুঝতে হবে, এই ধরনের কথাও হচ্ছে কিন্তু যে ইন্ডাস্ট্রির প্রবলেমটা বুঝতে হবে, বাট ইন্ডাস্ট্রির সাথে সে ফুললি অ্যালাইনমেন্টে থাকা চলবে না তার। মানে এটা আসলে এফআরসি চেয়ারম্যানটা ইজন্ট লাইক এন অ্যাডমিনিস্ট্রেটর। ওনাকে বুঝতে হবে যে ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝতে হবে, কিন্তু উনি ইন্ডাস্ট্রির ইনসাইডার হতে হবে, হলে এটা দরকার নেই। কিন্তু এফআরসিটা এমনভাবে কনস্টিটিউট করা, ওইখানে কিছু এক্সিকিউটিভ ডিরেক্টর পোস্ট আছে, ওরা আসবে প্রফেশনাল ইয়ে থেকে আসা উচিত। কারণ না হলে হ্যাঁ প্র্যাকটিক্যাল জব, যেমন প্র্যাকটিস মনিটরিং, তারপরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মনিটরিং। তো এই সমস্ত বিষয় যে ওনারা যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন না থাকে, তো তাহলে তো ওনারা হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু চেয়ারম্যান পোস্টটা আমার মনে হয় মোর অফ এ কোঅর্ডিনেটিং, এটা কি বলবো, এই যা উনি বিভিন্ন প্রফেশনাল বডিগুলোর সাথে উনি কোঅর্ডিনেট করে, তারপরে এফআরসিকেও উনি কোঅর্ডিনেট করবেন। কাজেই ওইটার ওনার প্রফেশনাল ইয়ে থেকে না আসলেও আমার মনে হয় এটা অনেক সময় বেটার। এবং অতীতেও দেখা গেছে এক সময় এফআরসির চেয়ারম্যান মানে প্রফেশনাল ইয়ে থেকে না আসার কারণে প্রথমে ছিলেন যিনি, তিনি ছিলেন খুবই আনকম্প্রোমাইজিং একজন সচিব, পরবর্তীতে শিক্ষক এসেছেন। হ্যাঁ, তো উনি ছিলেন মুস্তাক স্যার, আমাদের সিনিয়র উনি, তো ভালোই চলেছে। তো সব দিক মিলে আমার মনে হয় এফআরসি এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেলের প্রফেশনাল আসলে, চেয়ারম্যানটা নন প্রফেশনাল হলেও
আমার মনে হয় ক্যাপিটাল মার্কেট আমাদের এই প্রোগ্রামটাতে তো অনেক ইনভেস্টররা প্রফেশনালরা আসেন, তারা এই জায়গাটাতে সবসময় খুব শক্ত একটা তাদের ডিমান্ড যে আসলে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইন্টিগ্রিটি এইটা এনশিওর করতে না পারলে আসলে যে মাদার অফ অল দ্য প্রবলেম। এক্স্যাক্টলি, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিপোর্টে আমি যে বলছিলাম ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপরে ভিত্তি করেই তো যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা অ্যানালাইসিস করে, মার্কেট অ্যানালাইসিস করে, তো তাদের টুল তো হল গিয়ে পাবলিশড অ্যাকাউন্টস। এখন পাবলিশড অ্যাকাউন্টসের মধ্যে যদি মানে রিলায়েবলি এটা সার্টিফাইড না হয় এবং এটার যদি রেগুলেটেড এনভায়রনমেন্টের মধ্যে না রাখা হয়, তাহলে তো আলটিমেটলি গভর্নমেন্ট যেমন লুজ করবে তার রেভিনিউ, শেয়ার হোল্ডাররাও ডিসিভড হবে এবং তারা অনেক সময় সে আর্নিং পার শেয়ার যা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসছে ওই রিয়েল আর্নিং পার শেয়ার এটা কিনা এটা মানে প্রপারলি যদি সার্টিফাইড না হয় তাহলে তো ডিসিভড হবে। তো এই কারণে সব দিক মিলে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডগুলো প্রপারলি অ্যাপ্লাই হচ্ছে কিনা এটা দেখার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং আইসিএবি এরা সব মিলে আসলে প্রফেশনাল বডিগুলো তাদের সেলফ রেগুলেটরি সিস্টেম হয়ে উচিত। আমরা ক্যাপিটাল মার্কেটে আসি যে 2010 সাল বা 9 সালের সময় আমাদের সূচক যেটা ছিল বা লিস্টেড কোম্পানিগুলোর যে সাইজ বলি, নাম্বারস বলি, কাছাকাছি কিন্তু আসলে ছিল পাকিস্তান, ভারতও সূচক খুব বেশি ছিল না। মিনওয়াইল পাকিস্তানের সূচক এখন 1 লাখ ছাড়িয়েছে, তাদের কোম্পানিও কিন্তু সংখ্যায় আমাদের চাইতে বেশি এবং প্রফেশনালরা যেটা বলেন যে তাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেমের ইন্টিগ্রিটিটা আমাদের চাইতে অনেক ভালো, নিরপেক্ষরাই বলেন। ভারত তো একটা যে গ্লোবালি কম্পিট করছে, আমাদের সরকার কি বিষয়গুলো মানে অ্যাড্রেস করতে চায় কিনা? আপনার 2টা স্পিচ আমি শুনেছি গত কয়েক মাসে, যেখানে আপনি গুরুত্ব দিয়েছেন দ্য নিড টু বিল্ড আ ক্যাপিটাল মার্কেট, যেখানে এই সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, ক্যাপিটাল মার্কেটের প্রথম কথা হলে গিয়ে আমরা এই যে ব্যাংকিং সেক্টরের ফেলিয়ার তো অনেক কারণ আমরা কোয়াইট এভিডেন্ট, সবাই জানি। কিন্তু একটা বিষয় এটা আমাদের প্র্যাকটিসের মধ্যেই যে ব্যাংকিং সিস্টেম ফেলিয়ারের ইনগ্রেডিয়েন্টগুলো এমনি এক্সিস্ট করছে, এটার সবচেয়ে বড় কারণ হলো গিয়ে ডিপোজিট ব্যাংকিং বা কমার্শিয়াল ব্যাংকিং এর ডিজাইনটা হলো গিয়ে লং টার্ম প্রজেক্ট ফাইন্যান্সিং এর ডিজাইন না। ইভেন ওই ব্যাংকাররাও কিন্তু দে আর নট মানে টিউন টু অ্যানালাইজ দি লং টার্ম প্রজেক্টের ভায়াবিলিটি দেখা। ট্রেডিশনাল ব্যাংকারের এটা কাজ না, এগুলো ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাজ। ইন্টারন্যাশনালি আপনি যদি দেখেন লং টার্ম প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য যে ইনভেস্টমেন্ট ব্যাংকার তৈরি করে এরা, হ্যাঁ, তৈরি করতেও অনেক টাকা ইনভেস্ট করে, হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্ট করে, আবার তাদের রেমুনারেটও করে এইভাবে, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ব্যাংকার। তো আমাদের দেশে কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংকারের এইটা অপশন। আমাদের ট্রেডিশনাল ব্যাংকাররাই এখন ওই যে লং টার্ম প্রজেক্টের ভায়াবিলিটি চেক করছে, তারপরে অ্যাসেটের ভ্যালুয়েশন করছে উইদাউট হ্যাভিং এনি এক্সপার্ট নলেজ, ইভেন ডাটাও তাদের হাতে সব নাই। তো আসলে কমার্শিয়াল ব্যাংকের ডিজাইনটা হতে গিয়ে শর্টে বড় করব, শর্টে আমি লেন্ডিং করব, এর মধ্যে আমার স্প্রেড হবে, স্প্রেড থেকে আমার অপারেটিং এক্সপেন্ডিচার বাদ দিয়ে নেট প্রফিট হবে এবং শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হবে, ওখান থেকে রিটার্ন আর্নিংস থাকবে। এই হলে গিয়ে কমার্শিয়াল ব্যাংকের স্ট্রাকচারটা। কিন্তু ক্যাপিটাল মার্কেট আমাদের ডেভেলপ না করার কারণে, বোথ ইকুইটি অ্যান্ড ডেট মার্কেট, আমি শুধু ইকুইটি মার্কেটের কথা বলছি না, ইকুইটি অ্যান্ড ডেট মার্কেট ডেভেলপ করার না থাকার কারণে এখন সব কিন্তু ফাইন্যান্সিং এখন ব্যাংক। তো ফাইন্যান্সিং করার জন্য ব্যাংকের ট্রেডিশনাল ব্যাংকার তার অ্যানালাইসিসের মানে তার ভায়াবিলিটি চেক করারও তার নেই, এক্সপার্টিস নেই, আবার সে ডিপোজিট নিচ্ছে শর্টে। তো যার কারণে এখানে অ্যাসেট লায়াবিলিটি একটা মিসম্যাচ অলওয়েজ হয়ে আছে এবং এইটাও একটা কারণ যে আমাদের এই কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেম প্রপারলি ওয়ার্ক না করা, আমাদের ব্যাংকিং সেক্টরটা ওয়ার্ক না করা। তাহলে অল্টারনেটিভস কি? আমাদের ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপ করা। কিন্তু ক্যাপিটাল মার্কেটও আমাদের বোথ ইকুইটি অ্যান্ড ডেট মার্কেট, আমরা বিভিন্ন সময় আমাদের ইন্ডেক্স উঠছে নামছে, কিন্তু আসলে ওই ইন্ডেক্সের মধ্যে আমি যদি মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে মার্কেট ক্যাপিটালাইজেশন ধরেই তো ইন্ডেক্সের, এখন মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক সময় রিয়েল কোম্পানির প্রোডাকশন গুডস অ্যান্ড সার্ভিসেসের তার নেট সাথে তার সম্পর্ক নেই, এটা হাইলি ইনফ্লেটেড হয়ে যায়।
তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে এটা বাবল ক্রিয়েট হয়, পরে একসময় বাবল বাস্ট হয়। মোর ওভার এই বাবল ক্রিয়েট হচ্ছে, বাবল বাস্ট হচ্ছে, এটার জন্য ওভারসি করার জন্য যে প্রথম কথা হলে গিয়ে আমাদের যে মার্কেট প্ল্যাটফর্মগুলো ডিএসসি সিএসসি আছে, ডিএসসি সিএসসিও বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড অল দিস দিয়ে এটা মানে এই প্ল্যাটফর্মটাও খুব ইফেক্টিভলি কাজ করে নেয়। এখানে দ্যাট বিভিন্ন সময় ডাইরেক্টরশিপ নিয়ে ডিএসসির বিভিন্ন রকমের অনেক সময় ইভেন মানে এক গ্রুপ আসছে, এক গ্রুপ যাচ্ছে। তো ডিএসসি নিজের একটা সেলফ রেগুলেটরি লিস্টিং রুল এগুলো প্রপারলি অ্যাপ্লাই করা। সে যেমন লিস্টিং রুল, এটা তো এসএসসি লিস্টিং না, ডিএসসি লিস্টিং। তাহলে ডিএসসি লিস্টিং মানে কি, লিস্টিংয়ের কিছু ক্রাইটেরিয়া থাকবে, কাজে ডিএসসি নিজেও রেগুলেটরি হিসেবে কাজ করবে। ওইখানেও আমরা ফেল করেছি প্রায় সময়, দ্যাট। হ্যাঁ, তারপরে এসএসসি আসেন, এসএসসিকে আমরা দেখেছি যে এটাকে একটা মানে আমাদের ইনভেস্টরদের পারসেপশন, ওভারঅল আমাদের সবারই পারসেপশন হয়ে যায় এসএসসি অলসো পার্ট অফ দি মার্কেট, হুইচ ইজ টোটালি রং। এসএসসি এখন মার্কেট ফল করা বা রাইজ করার সাথে সাথে যদি এসএসসি আমি গিয়ে বলি যে এসএসসি এইটা করছে বলে হচ্ছে, এটা এইভাবে পারসেপশন রাখতে হবে না। এসএসসি ইজ এ মানে সে মার্কেটের কোনো প্লেয়ার না, ওনারা ইন্টারভিন করবেন দি স্ট্র্যাটেজিক লেভেলে। এখন প্রশ্ন আসতে পারে এসএসসি বর্তমানে এই যে বিভিন্ন ফাইন করছে, ইয়ে করছে, লং টার্ম যখন এসএসসিকে মার্কেটের অংশ হিসেবে এসএসসিরও পার্টি হয়ে চলছে এবং এটা একদিন দুই দিন নেই, বছরের পর বছর ওইটাকে আমরা দেখছি ওগুলোর ফল। এবং ওইটার কারণে ওইখান থেকে সেপারেট হয়ে বের হতে যে পেইনটা, এই পেইনটার টাইমটা এখন চলছে। এই কারণে মানে সবাই কনফিউজড, এসএসসি নিজেও অনেক সময় করতে গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছে, আবার ইনভেস্টররাও এসএসসিকে ব্লেম করছে, এত ফাইন করছে কেন। এখন ফাইন না করলেও মার্কেট তো মানে মার্কেটে যে বেড প্লেয়াররা আছে তাদেরকে তো ফাইনটা মানে পেনাল্টি, আগে পেনাল্টি ছিল সে 10 কোটি টাকা ইয়ে করে নিয়েছে, শিফন অফ করে নিয়েছে, কিন্তু তারা 10 লক্ষ টাকা ফাইন করলো। এটাও তো চলবে না, তাকে ফাইনটাও তো করবে, এমন করবে যে যেমন যেটাকে আমরা বলি বিকাশের ক্যাশ আউট খরচের চেয়ে কম, রাইট। তাহলে ইফ দিস ইজ দ্য কেস, এখন সব কিছু মিলে আমি এভাবে কনক্লুড করব যে ইটস টু আর্লি, এটা একটা লং টার্ম, এটা একটা পেইন আছে মার্কেটকে, যে এটাকে যদি কারেকশন করে আনতে হয়, রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকেও আরও ইফেক্টিভ করতে হয়, সবাই গভর্নমেন্ট, রেগুলেটর, ডিএসসি, সিএসসি সবাই মিলে এবং শেয়ার হোল্ডাররাও, এবং সাথে আরও যেগুলো আছে যেমন আমার এই যে মিউচুয়াল ফান্ড, আমরা জানি কোনো সময় মিউচুয়াল ফান্ড কিছু ওপেন এন্ড ক্লোজ এন্ড কিন্তু পরে ওপেন এন্ড করা হয়, এগুলো রেগুলেটররা এই পার্ট অফ দিস মানে তাদের ইল গেমের অংশ হয়ে গেছে। এইটা কিন্তু স্যার মিনিস্ট্রিকে ইউজ করেছিল। হ্যাঁ, মিনিস্ট্রি করছে, তা করেছে। আমি পার্টিকুলার বলছি না, আমি ওভারঅল সবাই মিলে সেন্সিবলি বিহেভ করতে হবে। এবং আমি মনে করি যে কোনো কুইক গেইন এখান থেকে এক্সপেক্ট করা যাবে না। এটা একটা লং টার্ম পেইনফুল প্রসেস, যে সবগুলো রেগুলেটর বলি, ডিএসসি, সিএসসি বলি, গভর্নমেন্ট বলি, ইভেন সেন্ট্রাল ব্যাংকার বলি, এনবিআর বলি, সবাইকে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে এই মার্কেটকে, ক্যাপিটাল মার্কেটকে ভাইব্রেন্ট করতে হবে, বোথ ইকুইটি অ্যান্ড ডেট মার্কেট। আদারওয়াইজ কিন্তু ওই ব্যাংকের এই যে কমার্শিয়াল ব্যাংক দিয়ে লং টার্ম ফাইন্যান্সিংয়ের এই কালচার, এইটা দিয়ে আমরা আসলে আলটিমেটলি ইকোনমিকে একটা গ্রো করার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও ইয়ে হবে না। এবং মোর ওভার ক্যাপিটাল মার্কেট না থাকলে কিন্তু আমার এই বাইরের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, যে বাইরে থেকে যে ফরেন ইনভেস্টমেন্ট, ওইটাও এক্সিটের অপরচুনিটি তাদের জন্য কম থাকে। যে মার্কেট থাকলে মার্কেট বেঞ্চমার্কেট দে ডোন্ট মাইন্ড, কম হলে কম, বেশি হলে বেশি। বাট এই যে প্রাইভেট ইকুইটি গুলো, আজকেও কথা হচ্ছিল একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারের সাথে, যে প্রাইভেট ইকুইটি তো আপনি জানেন সেন্ট্রাল ব্যাংক আপনার যে ভ্যালুয়েশনটা খুব টাইটলি ইয়ে করে আর কি, এবং এইটাও কিন্তু খুব বড় ইম্পেডিমেন্ট, যে এখন ইনভেস্টমেন্টের জন্য অনেক ফ্যাক্টরি আছে, তারা বাই আউট করতে চায়, কিন্তু স্পেস পাচ্ছে না। কাজে এই যে একটা ভাইব্রেন্ট রেগুলেটেড ক্যাপিটাল মার্কেট, এই সিগন্যালের সাথে কিন্তু আমার ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ইভেন এফডিআই সাথে সম্পর্কিত, কারণ তার ইজি এক্সিট। আগে তো ফরেন ইনভেস্টররা চাইবে যে আমার এক্সিটটা ইজি কিনা, সে ইনভেস্ট করে আবার রাইট টাইমে সে এক্সিট করতে পারবে কিনা। এই যে দেশের
সামষ্টিক অর্থনীতি নেক্সট 1 বছর আমরা যদি 25 সালটা বলি, আপনি কি এক্সপেক্ট করছেন? ডিটেরিওরেশন অর ফ্ল্যাট আই এম অর এক্সপেক্টিং, ইমপ্রুভমেন্ট? কারণ এখন আসলে আমাদের সবচেয়ে বড় ম্যাক্রো ইকোনমিতে এই মুহূর্তে যে ম্যাক্রো ইকোনমির যে আমরা যদি 4টা সেক্টর বলি, মানে হাউস হোল্ড ইয়ে মিলে, ফার্ম মিলে বা কর্পোরেট ওয়ার্ল্ড মিলে, সবাই মিলে যে আমরা রিয়েল সেক্টরটা বলি, এই রিয়েল সেক্টরের মধ্যে মানে যেহেতু ইন্ট্রিম গভর্নমেন্ট, কর্পোরেট ওয়ার্ল্ডে ইনভেস্টররা, প্রাইভেট ইনভেস্টররা, আমাদের প্রাইভেট ইনভেস্টারের গ্রোথ এটা কম, প্রাইভেট ইনভেস্টারের ওয়েট অ্যান্ড সিতে আছে। কাজেই এই মুহূর্তে আমরা খুব একটা বেশি এক্সপেক্ট করতে পারি না যে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট খুব একটা বাড়বে। গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্ট সেক্টর, ফিসক্যাল সেক্টরে আমাদের রেভিনিউ সাফিসিয়েন্ট গ্রোথ নাই, তো আমাদের পভার্টি লেভেলটাও একটা ইয়ে হয়ে গেছে, আর দ্রব্যমূল্যের ইস্যু আছে। সব দিক মিলে আমার মনে হয় গভর্নমেন্ট যেটা প্রায়োরিটি এখন নিতে হবে এবং নিচ্ছেও, গভর্নমেন্ট দ্রব্যমূল্যটা নিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষার একটা ইস্যু আছে। তো যেহেতু আজকে আমাদের ডিসকাশনটা এই যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড ক্যাপিটাল মার্কেট নিয়ে, তো ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা একটা গুড সাইন দেখতে পাচ্ছি, কারণ একটু আগে যে গভর্নেন্সের যে লেকিংটা ছিল, ওইটা কিন্তু জনগণের কাছেও সিগন্যাল যাচ্ছে যে এখন এটা সেন্ট্রাল ব্যাংক বলি, গভর্নমেন্ট বলি, ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা রেগুলেটেড এনভায়রনমেন্ট নিচ্ছে এবং রাইট পারসন ইন দ্য রাইট প্লেস, ইন্টিগ্রিটি আছে, এবং এটা জনগণের প্রতি ইন্টিগ্রিটি নিয়ে তাদের কোনো কোয়েশ্চেন নেই, এবং এটার সিগন্যালও আছে। এই সিগন্যালও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট অলরেডি স্টার্ট হয়েছে। তো আশা করি আমি 2025-এ আমরা এই প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টও কিছুটা বাড়বে, আর রেমিটেন্সটাও আমাদের এখন এমনি আমাদের গ্রোথটা বেশ ভালো, এক্সপোর্টের গ্রোথও ভালো, ইম্পোর্টটা একটু আমরা আশা করি প্রাইভেট ইনভেস্টমেন্টটা একটু পিক করলে ইম্পোর্টে হবে। তা আমি মনে করি না যে কম্পেয়ার টু 24-25 উইল বি ওয়ার্স, রাদার ইট উইল বি অন দি প্রগ্রেসিভ পাথ। আমি মনে হয় আপনি নিজে কখনো ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছেন কিনা? অনেস্টলি স্পিকিং, আমি যেহেতু আমি গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলাম, সেহেতু যদিও বা কন্ট্রাক্টগুলো আছে, স্পেকুলেটিভ কোনো বিজনেসে যাওয়া যাবে না। তো আমি ইন্ডিভিজুয়াল বিও অ্যাকাউন্ট দিয়ে ইনভেস্ট করলে, এইটা যদি বা লং টার্ম চিন্তা করেও ইনভেস্ট করি, তারপরেও কোনো এক সময় স্পেকুলেটিভ আসবে। কোনো সময় একটা শেয়ার প্রাইস পিক করলো, তার মনে হলো যে এখনই বিক্রি করি, আবার কালকে একজন বললো, কাজে এই টেম্পটেশনটা আসবে, এরকম চিন্তা করি স্পেকুলেশনের কারণে আমি ইন্ডিভিজুয়ালি করিনি। তবে মিউচুয়াল ফান্ড যেহেতু এটা ইনভেস্টমেন্ট, সরাসরি ইনভেস্টমেন্ট, এটা প্যাসিভ, তো ওইটাতে ইউ ক্যান ইনভেস্ট। তো মিউচুয়াল ফান্ডে আমি 2-1বার চিন্তা করেছিলাম, কিন্তু বিভিন্ন সময় মিউচুয়াল ফান্ডের এই সমস্ত ইয়ে দেখে আর ওদিকেও যাওয়া হয় না। তবে এখন আমার ইচ্ছা আছে, কিছু সেভিংস আছে, তো আমি খুঁজছি যে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করা যায় তাহলে করব। যদিও আমার এখন বার নেই, যেহেতু আই এম নো মোর ইন দ্য সিভিল সার্ভিস, বা কনস্টিটিউশনাল পোস্টও নেই, আর সোনালী ব্যাংকের চেয়ারম্যান ইজ এ নন এক্সিকিউটিভ পোস্ট, কাজে এখন আমার কোনো কন্ডাক্ট রুলের বার নেই, মানে ইন্ডিভিজুয়াল ইনভেস্ট করা বিও অ্যাকাউন্ট করে। তবে আমি মনে হয় প্রেফার করব, যদি মিউচুয়াল ফান্ড মার্কেটটা এটা ডেভেলপ করে, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। রেগুলেটর আপনার যে টাস্ক ফোর্সের কাছ থেকে নিচ্ছেন, যে যারা যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানোর, আসলে প্রচুর অনিয়ম হয়ে গেছে, অনেক ভালো প্লেয়ার আছে, গুড প্লেয়ার, ব্যাড প্লেয়ার দুরকমই আছে। তো আমরা অবশ্যই, কারণ এখানে বিনিয়োগ করেন হচ্ছে যারা নিজেরা করতে যান না, সরাসরি ঝুঁকি এড়িয়ে যারা বিনিয়োগ করতে চান, তারাও যখন যদি ঝুঁকির মুখে পড়েন, এটি আসলে দুঃখজনক। অন্যান্য দেশের সাথে আমরা অনেক পিছিয়ে আছি। স্যার, পুরো পুঁজিবাজারটাকে আমরা যদি অ্যাটলিস্ট পাকিস্তানের লেভেলে, আমরা তাদের চাইতে ইকোনমি একটা বেটার ইকোনমি, বাট দ্য ক্যাপিটাল মার্কেট ইজ নেগলিজিবল, বা শ্রীলঙ্কা, তাদের জিডিপি টু ক্যাপিটাল মার্কেট 22-23%, আমাদের ইকুইটি মার্কেট 7% রাইট নাও, ডেট মার্কেট অলমোস্ট অ্যাবসেন্ট পাওয়া যায়। তো আপনি স্যার মানে কয়েকটা টপ 3 রেকমেন্ডেশন আপনার, যে একটা মিনিংফুল ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট করতে গেলে আপনার টপ 3 রেকমেন্ডেশন কি হবে? নাম্বার 1 হলে গিয়ে আমাদের যেগুলো বিগ কর্পোরেট ওয়ার্ল্ড আছে, এখানে ফ্যামিলি বিজনেস আছে অনেকেই, দো দে আর মেনি অফ দেম আর প্রাইভেট লিমিটেড কোম্পানি, সাম অফ দেম আর পাবলিক লিমিটেড কোম্পানি, বাট দে আর নট লিস্টেড। তো আমার মনে হয় ইমিডিয়েটলি আমাদের এই যে বড় বিগ কর্পোরেট হাউসগুলোকে, তাদেরকে ক্যাপিটাল মার্কেটে আনার জন্য ইনসেন্টিভাইজ করতে হবে। আনার জন্য জাস্ট ডেকে নিলে তো আর আসবে না,
তাদের ইনসেন্টিভাইজ করে মার্কেটে আনতে হবে, এবং আনলে ক্যাপিটাল মার্কেটে আমার এই যে নাম্বার অফ শেয়ারসগুলো বাড়বে, ক্যাপিটাল বেসটা বাড়বে। এবং আমার মনে হয় এরকম, আমি নাম বলছি না ডাইরেক্টলি, এটা আমার মনে হয় নাম না বললে আমরা সবাই জানি অনেকগুলো কর্পোরেট হাউস কিন্তু তাদের ওন গভর্নেন্স মিটিং করেছে, স্টক এক্সচেঞ্জও কথা বলছে, রিসেন্টলি মিটিং করেছে, কিন্তু শুধু মিটিং ইজ নট এনাফ তাদেরকে। এবং যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওনাদের ডেকে মিটিং করলো, কিন্তু দে ডোন্ট হ্যাভ দি টুল টু ইনসেন্টিভাইজ করলে গভর্নমেন্টের আদার প্লেয়ার লাইক এনবিআর ইনভলভ হতে হবে, সেন্ট্রাল ব্যাংক ইনভলভ হতে হবে। এই কারণেই আমি বলছি যে অল দ্য রেগুলেটর্স শুড কাম টু এ সিঙ্গেল তারা ইন্টারেক্টিভ প্রসেসে তারা কীভাবে ওভারঅল প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ না নিয়ে ওভারঅল অবজেক্টিভ অফ দ্য ইকোনমির জন্য ক্যাপিটাল মার্কেট যদি করতে হয় কী করতে হবে, কারণ প্রত্যেক রেগুলেটর শুড কাম আপ উইথ সাম প্যাকেজ, ইনসেন্টিভ প্যাকেজ ইন দ্য ফর্ম অফ ট্যাক্স এক্সামশন, ইন দ্য ফর্ম অফ সাম অফ ইন্টারেস্ট অ্যান্ড অল দিস, যার যেটা এরিয়াতে আছে এটা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলে গিয়ে স্টেট ওন এন্টারপ্রাইজেস। স্টেট ওন এন্টারপ্রাইজগুলো এখন আসলে মেনি অফ দেম আর নট লিস্টেড, অনেকগুলো লিমিটেড কোম্পানি আছে, এবং আমাদের এই যে ব্যাঙ্কগুলো সোনালী জনতা অগ্রণী, রূপালী কিছুটা লিস্টিং হয়েছিল 10% কত পার্সেন্ট, আর এরপরে তাও প্রায় 12-14 বছর 15 বছর চলে গেছে। এইগুলোকেও আমার মনে হয় নতুন করে মানে অ্যাসেট লায়াবিলিটিগুলো রিভ্যালু করে তাদের নেটওয়ার্ক বের করে, প্রপার নেটওয়ার্ক বের করে এগুলো আস্তে আস্তে অফলোড করার চিন্তা করতে হবে। বোথ ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজ স্টেট ওন অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল যতগুলো আছে এগুলোকেও আস্তে আস্তে মার্কেটে নিয়ে আসতে হবে, কারণ মার্কেটে এদেরকে যদি না আনা হয় তাহলে মার্কেটে মানে অ্যাকচুয়াল ডেপথ আসবে না। এই ডেপথ আনার জন্য স্টেট ওন এন্টারপ্রাইজ, বোথ ব্যাঙ্কিং অ্যান্ড নন ব্যাঙ্কিং এন্টারপ্রাইজেস, তারপর বিগ কর্পোরেট ওয়ার্ল্ডগুলো আনতে হবে, আর অ্যাট দ্য সেম টাইম এই যে রেগুলেটরগুলোকে আর্ম লেন্থে কাজ করার সুযোগ বাড়াতে হবে, এবং বাই ল তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে রিপোর্টিং সিস্টেমগুলো যাতে পার্লামেন্টারি রিপোর্টিং সিস্টেমের সাথে লিঙ্ক করা হয়, যেমন রেগুলেটরকে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না, কিন্তু রেগুলেটরের রিপোর্ট শুড বি স্ক্রুটিনাইজড অ্যাট দি পার্লামেন্টারি অ্যাকাউন্টস পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি। কাজেই ইন্ডিপেন্ডেন্স যেমন দেওয়া থাকলো, আবার এট দ্য সেম টাইম তাদের স্ক্রুটিনি, তাদের জবাবদিহিত রাখলো। তো মিক্স আপ করা যাবে না, যার রোল তাকে প্লে করতে দিতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যদি বলা হয় রেগুলেশন বানানো ক্ষমতা, এখন গভর্নমেন্ট যদি বলে যে রেগুলেশন আমাকে দেখায় নাও, তাহলে তো ও রেগুলেটর হিসেবে তার ইফেক্টিভ রেগুলেশন, প্রত্যেকটা রেগুলেটরেরই একই অবস্থা, প্রত্যেকের রেগুলেটর এভরিওয়্যার। এর জন্য রেগুলেটরগুলোকে তাদের রেগুলেট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, তাদের রেগুলেটরি ইনস্ট্রুমেন্ট ইস্যু করার জন্য তাদের অটোনমি দিতে হবে, আবার এট দ্য সেম টাইম তাদের স্কট ফ্রি রাখা যাবে না, তাদেরকে আবার ওভারসি করার জন্য এটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হলো গিয়ে পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটির সাথে লিঙ্ক করা। তাদের অ্যানুয়াল রিপোর্ট, তাদের অডিটেড রিপোর্ট সাবমিট হবে পার্লামেন্টে, এবং তাদের অডিটর জেনারেল অডিট করবে, তার রিপোর্ট যাবে। সব দিক মিলে আমার মনে হয় এই কনক্লুশন হলে গিয়ে ক্যাপিটাল মার্কেটের আমার ডেপথটা বাড়াতে গেলে কর্পোরেট ইয়েগুলোকে আনতে হবে, এবং এইটার সাথে সাথেই এইটা কিন্তু একটা লেভারেজ, যদি এটা হয় তাহলে আমার মনে হয় এফডিআই অ্যান্ড পোর্টফোলিও ইনভেস্টমেন্টও আসবে, যাতে ফরেন এক্সচেঞ্জে আমাদের স্ট্রেংথও বাড়বে। আবার ইন্ডিয়াতে আপনাদের স্টেট ওন এন্টারপ্রাইজ যেগুলো অফলোড করে, ইন্ডিয়াতে করেছে, এবং সরকার তাদের যে বাজেট ডেফিসিট পূরণে কতটা হেল্প করেছে, এবং না এটা বিগ ওয়েতে ইন্ডিয়াতে করেছে, এবং বাজেট স্টেটমেন্টেই আছে তারা কত হাজার কোটি রুপি বাজেট ডেফিসিটের মানে বাজেটের ইনফ্লো হিসেবে কাজ করবে বাই ডিন্যাশনালাইজিং অর প্রাইভেটাইজিং স্টেট ওন এন্টারপ্রাইজ। আমাদের এই অ্যাসেটগুলো আছে, বাট এগুলোকে আমরা কাজে লাগাতে, এবং অ্যাসেট আনইউজড অ্যাসেট, এবং এই অ্যাসেটের মধ্যে অনেক, ইভেন আই ওয়াজ টকিং আদার ডে ইন মাই বোর্ড যে সোনালী ব্যাংকেরই 72 সাল থেকে অনেক প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো ইউজও হচ্ছে না, এই প্রপার্টিগুলো ডিলেপিটেড বিল্ডিং, এগুলো একবারে 72-73 থেকে আছে। এরকম 2-4টা প্রপার্টি বিক্রি করলেও সোনালী ব্যাংকের একটা বিগ চাঙ্ক তার লিকুইডিটি বেড়ে যাবে, এবং তার রিটার্ন আর্নিংস, তার ক্যাপিটাল শর্টফল কমে যাবে। কিন্তু প্রশ্ন হলো কি, এগুলো করতে গেলে যে ইনিশিয়েটিভ নিতে হয়, এই ইনিশিয়েটিভের মধ্যে গভর্নমেন্টের ইন্টারফারেন্স আবার অনেক সময়
মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বোর্ড এটা করলো কেন, বোর্ডের কি ক্ষমতা আছে, এই সমস্ত প্রশ্ন আমার অনেক সময় চলে আসে। আমার মনে হয় এগুলো ক্লিয়ার একটা মেসেজ দিতে হবে। আপনি আমাদের প্রোগ্রামে আসবেন শুনে কয়েকজন আমাদের দর্শকদের মধ্যে সরকারি কর্মচারী কর্মকর্তারা আছেন, তারা আপনার ভিউটা জানতে চাচ্ছিলেন আসলে যে একটা ইনভেস্টমেন্ট স্পেকুলেটিভ অর নট, সরকারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তো শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করা সম্পর্কে আপনি কি মনে করেন, আপনার ভিউটা তারা জানতে চাচ্ছেন। একজন সিভিল সার্ভেন্ট কন্ট্রাক্ট রুল বলে স্পেকুলেটিভ মানে ফটকা কারবার করা যাবে না। এখন আমি যদি শেয়ারে ইনভেস্ট করি, আমি একটা বিও অ্যাকাউন্ট করে ইনভেস্ট করলাম, তো ইনভেস্ট করে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে আমি এটা ফটকা হবে মানে স্পেকুলেটিভ হবে না। কিন্তু বিও অ্যাকাউন্ট খুললেই আমি ধরে নিলাম আমি শেয়ার কিনলাম যে এটা লং টার্ম, আমি 6 মাস রেখে দিব, কিন্তু 3 দিন পরে একজন এসে বললো যে আরে এই শেয়ার প্রাইস তো অনেক বেড়ে গেছে, হ্যাঁ, অথবা এটা আরও বাড়বে, আমি আবার কিনলাম। কাজেই মানে আমি এইভাবে চিন্তা করেছি যে আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করবো, কিন্তু স্পেকুলেশনটা আমার ভিতর থেকে যাচ্ছে না। কিন্তু যেহেতু আমি স্পেকুলেশন অটোমেটিক এসে যাবে, এই কারণে আমি মনে করি যে এটা যদিও বা এটা আসলে এক্স্যাক্টলি মানে লিঙ্ক করানো মুশকিল, কিন্তু আমি মনে করি যে স্পেকুলেশনের মধ্যে এসে যাবে। আর আপনি বিশ্বাস করেন যে ইট শুড বি থ্রু মিউচুয়াল ফান্ড, প্যাসিভ ইনভেস্টর থ্রু মিউচুয়াল ফান্ড। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার পরামর্শ, তার একটা অন্যতম শর্ত আমরা দেখতে পাচ্ছি একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট ফর অল দ্য অ্যাকাউন্টেবিলিটি, যে লেটস হোপ ফর ভাইব্রেন্ট পার্লামেন্ট, যেখানে গভর্নেন্স, ইনভেস্টর অ্যাট্রাকশন, ফাইন্যান্সিয়াল সেক্টর বোথ ফ্রম দ্য ক্যাপিটাল অ্যান্ড মানি মার্কেট ঠিক হবে, আমরা আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ স্যার। দর্শক, আমরা জনাব মুসলিম চৌধুরী তার কাছ থেকে সরকারি পার্সপেক্টিভ এবং যে একজন অভিজ্ঞ আমলা, ফর্মার সিএজি, বর্তমানে ব্যাংকের বোর্ড লিড দিচ্ছেন, তার পার্সপেক্টিভটা শুনলাম। আসলে দ্য নিড ফর দ্য ক্যাপিটাল মার্কেট, এটা তিনি বললেন যে অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টেবিলিটি এই জায়গায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলেটরি বডিগুলোর যে অ্যাকাউন্টেবিলিটি, তাদের দক্ষতা, এগুলো। তার পাশাপাশি তিনি এটিও বলেছেন যে আসলে ওভারনাইট চেঞ্জগুলো এক্সপেক্ট না করে রাইট কোর্সে একটু সময় দিয়ে সব পক্ষকে একসাথে নামতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা সঠিক পরিবর্তন যদি আমরা, যেটা অনেক দিন ধরে সবাই বলছিলাম, সেটি হচ্ছে না, কিন্তু সেই যে ট্রানজিশন টাইমটার যে পেন, এটি আসলে কেউ নিতে চায় না, এটিও তিনি তুলে ধরেছেন। আর 24 সালের চাইতে 25 সাল সামষ্টিক অর্থনীতি খারাপ হবে না বলেই বিশ্বাস, এই বিশ্বাস আমরা সবাই করতে চাই। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।